শিরশিরানিটা ধীরে ধীরে যেন ছেয়ে যাচ্ছে সারা শরীর। পায়ের ভেতর থেকে অজস্র জোঁক যেন ছেয়ে যাচ্ছে শরীরের প্রতিটা শিরায় শিরায়। আরও কটা সুর আঁকড়ে ধরল রুমিতকে। শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে রুমিত। বেশ বুঝতে পারছে মাথাটাও আর কাজ করছে না। রুমিত ছেড়ে দিয়েছে নিজেকে। অবশ্য ছেড়ে দেওয়ার অপেক্ষায় কিছুই নেই। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ। কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমুভিয়া। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগান তো ইতিমধ্যেই এই তাপপ্রবাহের মরশুমে বারংবার উচ্চারণ করেছি আমরা সবাই মিলে। কিন্তু সব গাছ কি আদৌ প্রাণদায়ী হয়? কেমন হবে যদি প্রাণদায়ী জড়বৎ গাছগুলো কারণ হয় প্রাণনাশের? কেমন হবে যদি আপাত নিরীহ গাছেরা শুষে নিতে থাকে প্রাণশক্তি? যাবেন নাকি এমন জঙ্গলে যেখানে যমদূতের মতন শয়ে শয়ে দাঁড়িয়ে আছে প্রাণনাশী গাছ, আপনার দুফোঁটা রক্তের অপেক্ষায়? শুনতে থাকুন মৃত্যুপুরী সিরিজের 8th এপিসোড পায়েল গুহর কলমে আঁকড়ে। সারাদিনের খাটনির পর রাতে যখন বিছানায় শরীরটা ফেলে দিই, তখন ঘুম আমাকে খুব একটা অপেক্ষা করায় না। ভালোবেসে ঘুম পাড়ানি মাসি, পিসি, দিদিমা সহ পুরো গোষ্ঠী আমার চোখে এসে বসে। সারা রাত পিকনিক করে ভোর হতেই চলে যায়। বিগত 10 বছরের অভ্যেস ভোর 5টায় ওঠা। এখন আর আমার অ্যালার্মের দরকার পড়ে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরবর্তী 1.5 ঘন্টা সময় বরাদ্দ থাকে আমার সন্তানদের পরিচর্যার জন্য। না না, আমি বিবাহিত নই। সন্তান বলতেই আমার প্রিয় গাছগাছালি। এই বাড়িটায় আমি একাই থাকি। আমার মা থাকে মাসির বাড়িতে। মিশু মারা যাওয়ার পর 2 বোন একসাথেই থাকে, আর বাবা টিটির কাজ করে, ফলে বেশিরভাগ দিন তার বাইরেই কেটে যায়। এই বাড়িতে বিগত 4 বছর ধরে আমি একাই আছি। ও ভালো কথা, আমি তো এতক্ষণ আমার পরিচয়টাই দিইনি। আমি রোহিণী। যাই হোক, আমি খুব একটা ঘুম কাতুরে না হলেও অফিস, ঘরের কাজ, রান্না বান্না এসব সেরে রাতে শোয়ার পর এক ঘুমেই রাত কাবার করে দিই। কিন্তু এই নিয়ে 2 দিন আমার ঘুমটা ভেঙে যাচ্ছে রাতে। শুধু তাই নয়, ঘুমটা হচ্ছে বড্ড ছানা কাটা ভাবে। এখন আমি বিছানার ওপর জলঘটের মতো বসে রয়েছি। বিরক্তও লাগছে। ঘুম পাড়ানি মাসি, পিসি, দিদিমারা দেখছি আমার সঙ্গে লুকোচুরি শুরু করেছে। এরকম বিনা নোটিসে চলে যাওয়ার কোনো মানে হয়? দূর চাই। হাই তুললাম একটা বেশ আয়েশ করে। আমার ঘরে একটা নীল লাইট সবসময় জ্বলে, এখনো ওটাই জ্বলছে। তার নীলচে আলোয় দেওয়ালে আটকানো চাঁদ তারার স্টিকারগুলো মায়াময় একটা আবেশ ছড়িয়ে দেয়, যা চোখের বড্ড আরাম দেয়। আদরে চোখে চাইলাম একবার ওই নক্ষত্র খচিত দেওয়ালটার দিকে, আর তখনই খেয়াল করলাম, আরে এটা কিসের গন্ধ? একটা মিষ্টি গন্ধ ছেয়ে রয়েছে পুরো ঘরটা। বড্ড বড্ড নেশা ধরানো,
আদুরে একটা গন্ধ আবিষ্ট করে দিচ্ছে আমাকে। একটা শ্বাস টানলাম, কিন্তু গন্ধটা কিসের? আমার বাগানের কোনো ফুলের? এটা তো কোনো চেনা ফুলের গন্ধ নয়। নেমে পড়লাম বিছানা থেকে, পায়ে পায়ে এগিয়ে গেলাম। দরজাটা খুললেই বারান্দা, আর বারান্দা পার করেই বাগান। আমার গন্তব্য ওই বাগান। ঘর থেকে বেরোনোর আগে একবার দেখে নিলাম ঘড়িটা। রাত 2:30 বাজে। আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে বেরোলে যে মেন রোডটা পড়ে, তার বাঁ দিক ধরে যদি সোজা এগিয়ে যাই, লোকসের চৌপাতি পেরিয়ে সে রাস্তা নিয়ে যায় ডিআরএম চৌপাতিতে। না, রাস্তাটা সেখানে মোটেও শেষ হয় না, তাই এগিয়ে গিয়েছে আরও। ডিআরএম চৌপাতিতে রাস্তাটা যোগ চিহ্নের মতন। মেইন রোডের ডান দিক দিয়ে এগোলে ডিআরএম অফিস, আর বাঁ দিকে এগোলে লেভেল ক্রসিং, আর ওপারে ছিমছাম সাজানো রেল কলোনি। রেল কলোনির মধ্য দিয়ে আঁকাবাঁকা পথ ধরে এগোতে হবে অনেকটা। এগোতে এগোতে একটা সময় পর জনবসতি কমতে শুরু করবে, একটা চা বাগান পড়বে। তা পেরোলে বর্তমান শহরটার একেবারে প্রান্ত ঘেঁষে গজিয়ে উঠেছে একটা জঙ্গল। হ্যাঁ, গজিয়েই উঠেছে, মানুষের তৈরি নয়। প্রাকৃতিকভাবে তৈরি কি কে জানে। জঙ্গলটার কোনো অফিসিয়াল নাম নেই। কেউ বলে ভুতুরে জঙ্গল, আবার কারোর কাছে মানুষ খাকির জঙ্গল, অর্থাৎ যে জঙ্গল মানুষ খায়। তারপর আপাতত এটুকুই লিখেছি। দাঁড়া, যাই আগে জায়গাটায়, তারপর না হয় এগোবো, মানে লিখবো আর কি। ওরা 3 জন মিলে চলেছে আলিপুরদুয়ার জাংশন। ড্রাইভিং সিটে কমলাক্ষ, তার পাশে বসেছে রুমিত, আর পেছনের সিটে কাজল। ওরা 3 বন্ধু মিলে একটা ইউটিউব চ্যানেল শুরু করেছে, ওই যেমন হয় আর কি, ট্রাভেল ব্লগগুলো। আপাতত ধুঁকছে ওদের চ্যানেল মেরে কেটে। টেনে টুনে কোনো মতে 500 ভিউজ আসে আর কি। তবে এতে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। উপরন্তু ওদের বিশ্বাস, এইবার যে জায়গায় ওরা যাচ্ছে সেখানকার ব্লগ যদি নামানো যায়, হই হই করে বাড়বে ওদের ভিউজ। গোটা বাংলা ঝাঁপিয়ে পড়বে, নিউজ পেপারেও নাম চলে যেতে পারে। কারণটা আর কিছুই নয়, ওই আলিপুরদুয়ারের মানুষ খাকির জঙ্গলে লোকজনের যাতায়াত নেই, আর ওই জায়গা নিয়ে চর্চাও হয় না। বাড়ির কাছেই একটা জঙ্গল থাকা সত্ত্বেও ওই এলাকার কেউ নাকি ওই জঙ্গলের ছায়া অবধি মারায় না, প্রচারও করে না কেউ। বাঙালিরা ল্যাদখোর হলেও কৌতূহল ওদের মোটেও কম নেই। মানুষেরা ওখানে যাওয়া শুরু করলে তাদেরই প্রাণ সংশয় হবে, তাই সরকার থেকেই প্রচার করা বন্ধ। ওখানে ওই কৌতূহলের বশে যে কজন গেছে তারা নাকি আর ফেরেনি। তাহলে প্রশ্ন তো, ওরা যাচ্ছে কেন? এই 3 মূর্তির বিশ্বাস এই সব রটানো হয়েছে। কমলাক্ষর যুক্তি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ভূত বলে কিছু নেই, আর পৃথিবীতে মানুষ খেকো গাছ বলে কিছু নেই। মাংসাশী গাছ নিশ্চয়ই আছে, কিন্তু তাদের এত ক্ষমতা নেই যে গোটা আস্ত একটা মানুষ খেয়ে নেবে। আর সেখানে নাকি সবাই বলে ওই জঙ্গল নাকি মানুষ খেকো। চোখে অনেকক্ষণ থেকে একরাশ আলো এসে পড়ছিল। পাখির কিচিরমিচিরের আওয়াজটাও পাচ্ছিলাম। আস্তে আস্তে চোখটা খুললাম। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমি কোথায় আছি? লাগছে কেন বাঁ হাতটায়? যন্ত্রণা হচ্ছে। চট করে উঠে বসতে গিয়েও পারলাম না। হাতটাও নাড়াতে পারছি না। সার পাচ্ছি না কেন?
কষ্ট করে আধ বসা হয়ে একবার চারপাশটায় চেয়ে দেখলাম। আমি বাগানে, আধাটা ধরে আছে, ওই ওই মিষ্টি গন্ধ। ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর কি হয়েছিল আমার মনে পড়ছে না। বাঁ হাত রাতে কি হলো? ডান হাতের উপর চোখ বলিয়ে নিচের দিকে বাঁ হাতের চেটোর দিকে তাকাতেই হার্টটা ট্রপিস প্লেয়ারের মতো লাফ মারলো। বাঁ হাতের চেটোটাকে ঘিরে রয়েছে তার পাশে থাকা গাছটার কোর্শিকাগুলো। গাছটার কিছু শিকড়ও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যেন সপ্রেমে বেঁধেছে গাছটা ওকে। বুকটা কেঁপে উঠল। ভীত চোখে যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সামনের গাছের শিকড়টা হাত ফুঁড়ে বেরিয়ে এসেছে। হাতটা নীলচে হয়ে উঠেছে। হাতের কোনো আঙুল নাড়াতে পারছি না। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে ভিতর থেকে বেরিয়ে আসা অস্ফুট আর্তনাদ গলা দিয়ে উঠে আসতে চাইলেও তা গিলে নিলাম। ভীত চোখে তাকালাম গাছটার দিকে। এটা তো সেই গাছটা। আমার গাছ নিয়ে শখটা একটু বাড়াবাড়ি রকমের। বাবা তো রীতিমতো পাগল বলে। বাগানে শুধুমাত্র গাঁদা, গোলাপ, জুঁই নেই, আছে ডায়ান্থাস, কসমসের মতো গাছ। বাগানের মাঝখান দিয়ে যাওয়ার রাস্তাটার দুপাশ পাতাবাহার গাছ দিয়ে সাজানো। আরো বিভিন্ন ধরনের গাছ রয়েছে। যত রাজ্যের আনকমন গাছ যা পাই তাই নিয়ে চলে আসি। তবে এই গাছটা ঠিক তেমন নয়। এই তো দিন দুয়েক আগে হঠাৎ এই গাছটাকে বাগানে দেখতে পেয়েছিলাম। আমি ন্যাচারালি বাগানে কোনো রকম আগাছা জন্মাতে দিই না। সেই দিনও আগাছা পরিষ্কার করছিলাম। তখন চোখ পড়েছিল এটার ওপর। গাছটার পাতাগুলো গাঢ় সবুজ রঙের, বড় বড়। তাতে অসংখ্য রেখা খেলে বেড়াচ্ছে। তার পাশ দিয়ে ফার্ন গাছের মতো কোর্শিকা। কিন্তু এটা যে কোনো ফার্ন গাছ নয় তাও বোঝা যাচ্ছে। নতুন রকম গাছ দেখে তুলে না ফেলে রেখে দিয়েছিলাম। পরশুদিন গাছটা একদম চারা গাছ ছিল। কালকেও ছোটই ছিল। সেই গাছ এক রাতের মধ্যে বেড়ে উঠল কিভাবে? একটা আস্ত আধা মানুষ সমান। খয়েরি কাণ্ডটা মোটা হয়ে উঠেছে। কোর্শিকাগুলো ছোট অক্টোপাসের হাতের মতো লাগছে। মাথা তুলে দেখলাম গাছটার বড় বড় পাতাগুলো ছাতার মতন আমার মাথার উপর ছাউনি দিচ্ছে। গাছ বড় হলে আনন্দ হয় বই কি, কিন্তু আজ আনন্দ নয়, ভয় হচ্ছে, বিস্মিত হচ্ছি। তবে বিস্ময়ের আরো বাকি ছিল তা জানতাম না। হাতটা ছাড়াতে হবে, কিন্তু কি দিয়ে কাটবো এই শিকড়গুলো? আশেপাশে তাকিয়ে তেমন কিছুই না পেয়ে অগত্যা ডান হাত দিয়ে টান মারলাম জোরে। হঠাৎ কি যেন একটা তরল ছিটকে এলো মুখে। ঘটনার আকস্মিকতায় চোখটা কুঁচকে গিয়েছিল। তারপর চোখ খুলতেই যা দেখলাম, দ্বিতীয়বারের মতো বুকের রক্ত হীন হয়ে গেল। ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম গাছের কোর্শিকাগুলো ছিঁড়ে যাওয়ায় সেখান থেকে লাল তরলের ধারা বেরিয়ে আসছে। রক্ত। আমি নিজের মুখ দেখতে না পেলেও জামায় হাতে ছিটকে আসা ছোট ছোট লাল বিন্দুগুলো দেখে বেশ বুঝতে পারছি ওই ফিনকি দিয়ে ছিটকে আসা লাল তরলটা আসলে রক্ত। সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠল। তারপর ঝুপ করে অন্ধকার নেমে এলো আমার চোখে। চায়ের দোকানটার সামনে গাড়িটা থামালো কমলাক্ষ। এটাই রাস্তার শেষ।
এর পরের রাস্তাটুকু ভাঙাচোরা, গাছগাছালির ঝোপ ঘাসে ঢাকা। দৃষ্টি সামনের দিকে প্রসারিত করলে দেখা যায় সবুজের রেখাটা। সেই জঙ্গল এই 3 মূর্তির গন্তব্য। কাজল গাড়ি থেকে নেমে আড়মোড়া ভাঙল। বাইরে রোদের তাপ আছে। নিজের কোমর সমান খোলা চুলটা এতক্ষণ খোলা ছিল, এবার ও খোঁপা বাঁধতে শুরু করলো। কমলাক্ষ ভালো করে দেখে নিচ্ছে আশপাশটা, আর রুমিতের চোখ আপাতত কাজলের ওপর নিবদ্ধ। কোথায় জানি শুনেছিল মেয়েদের চুল বাঁধার সময় দেখতে নাকি সুন্দর লাগে। কথাটা ভুল নয়। কাজলের ওপর রুমিতের হালকা পাতলা ক্রাশ রয়েছে। কোনোদিন বলে উঠতে পারেনি এই যা। এক্ষেত্রে বলা ভালো, ওরা 3 জন সেই স্কুল থেকে বন্ধু। এতদিনের বন্ধুত্ব ভেঙে যাওয়ার একটা ভয় কাজ করে রুমিতের। এদিকে এত ভালো বন্ধু হওয়ার পরেও এটা বুঝতে পারে না কাজল আদৌ ওকে কিভাবে দেখে। না মানে ও যে খুব ভালো বন্ধু তা জানে, কিন্তু প্রপোজ করলে কি রিয়্যাক্ট যে করবে এইসব ওভারথিঙ্ক করে আজ অবধি বলে উঠতে পারেনি। পুরো ব্যাপারটা দূর হতে আমি তারে সাধিবতেই আটকে। কমলাক্ষ সবটাই জানে। রুমিতকে অমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে কমলাক্ষ গিয়ে ওর কাঁধে দড়াম করে একটা চাপড় মারে, বলে, রে শাকচুন্নিকে দেখে মনে ব্যথা উঠলো নাকি? হ্যাঁ, জঙ্গলে যেতে পারবি তো? হ্যাঁ। কথাটা শুনতে পেয়েছিল কাজল। ভুরু কুঁচকে তাকিয়েছে, কোমরে হাত রেখে রাগ দেখিয়ে বলল, কি বললি? আমি শাকচুন্নি? কমলাক্ষ কানে হাত চালিয়ে জিভ কাটে। আহা, ছি 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 ছি, তুই শাকচুন্নি হতে যাবি কেন? তুই তো পড়ি। তবে সেটা শুধু রুমিতের চোখে। মানে? জিজ্ঞেস করে ওঠে কাজল। চকিতে তাকায় রুমিতের দিকে। রুমিত প্রমাদ গনে খেয়েছে। রুমিতের সাথে কাজলের চোখাচুকি হতেই চোখ সরিয়ে নেয় ও। হ্যাঁ, মানে না, আরে ইয়ার কি মারছে, মারবো না, বাজে বকছিস কেন? উঠে বস গাড়িতে। বলতে বলতে কমলাক্ষর ওপর হাত চালিয়ে দেয় কয়েক ঘা। হাতটা জ্বালিয়ে দিল পুরো। কমলাক্ষর হাতটা ডলতে ডলতে কাঁচুমাচু মুখ করে তাকায় রুমিতের দিকে। রুমিত ইশারা করে, চেপে যা ভাই, চেপে যা। ওরা 3 জন নিজেদের মধ্যে খুনসুটি করছে, হঠাৎ শুনতে পায় একটা মিহি গলা। এই জঙ্গলে যাবার কথা বললেন, ওই জঙ্গলে যাওয়া কিন্তু নিষেধ। ওরা 3 জনেই ঘুরে তাকায় পেছন দিকে। চায়ের দোকানে একজন প্রৌঢ় দাঁড়িয়ে ওদের দিকেই তার কুতকুতে চোখে তাকিয়ে রয়েছে, সম্ভবত দোকানের মালিক। ওরা 3 জন এগিয়ে গেল সেদিকে। দোকানটা বাঁশের বেড়া দিয়ে বানানো। ছোট্ট একটা বেঞ্চ রয়েছে। দোকানের মেঝেতে বসে আন্দাজ বছর 10-এর বাচ্চা ছেলে। রুমিত জিজ্ঞেস করল, আপনার নাতি? উনি মাথা নাড়লেন। কমলাক্ষ ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এমন একটা জায়গায় দোকান করেছেন, বিক্রি টিক্রি কিছু হয়? কোনো জনমানব তো দেখতে পাচ্ছি না আশেপাশে। এদিকে কেউ আসে না। তাহলে এখানে দোকান করেছেন কেন? উনি উত্তর দিলেন না। এক দৃষ্টে চেয়ে রইলেন ওদের 3 জনের দিকে। কিছুক্ষণ উভয় পক্ষেই চুপচাপ। নীরবতা ভাঙলেন প্রথমে সেই প্রৌঢ়। কথায় শয়ের টান রয়েছে। কোথা থেকে এসেছেন? আমরা শিলিগুড়ি থেকে। এখানে জঙ্গল দেখতে এসেছেন? কমলাক্ষর খুব বিরক্ত লাগছিল লোকটাকে। লোকটার অ্যাটিটিউডটার মধ্যে চায়ের দোকান সুলভ ভাব কম। পুলিশই জেরা করছে জানো। ও বিরক্ত মাখা স্বরে বলল, হ্যাঁ, কেন? আপনার আপত্তি আছে? উনি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন, আছে। কমলাক্ষ একটা বাঁকা হাসি হেসে বলে ওঠে, এই আপনি কে? হ্যাঁ, আপনি কে যে আপনার কথা শুনবো? কমলাক্ষ বেশ রুক্ষভাবে কথাগুলো বলে। রুমিতের কানে লাগে। কমলাক্ষর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, আহা, কি হচ্ছে এটা? কি এরম ভাবে কথা বলিস না। কমলাক্ষ পাত্তা দেয় না। ওদিকে দোকানের লোকটা কমলাক্ষর কথার উত্তর দেয় না। উনি পাল্টা জিজ্ঞেস করলেন, আপনাদের নাম ধামগুলো বলুন দেখি।
কমলাক্ষ এবার বেজায় তিতিবিরক্ত হয়ে ওঠে। কিছু কড়া করে বলতেই যাচ্ছিল, তার আগে তিনি তার নাতির উদ্দেশ্যে বললেন, এই যা তো সাইকেলটা নিয়ে থানায় গিয়ে খবর দে, আবার জঙ্গলে যাওয়ার জন্য লোক আসছে। তিনজন চোখ চালাচালি করে। কমলাক্ষ এবার বুঝতে পারে ইনি মনে হয় থানার ইনফরমার। উনি এবার ওদের দিকে ফিরে নির্বিকারভাবে বললেন, শুনেন শুনেন, আপনারা মরতে চাইতেই পারেন, তা বলে আমরা মরতে দিতে পারি না। নেন বলুন নাম দাম, আর কিরে যা। শেষ কথাটা বললেন তার নাতির উদ্দেশ্যে। বাচ্চা ছেলেটা উঠে পড়ে বেরোতে যাচ্ছিল, সেই মুহূর্তে কাজল প্রথম কথা বলে ওঠে, ভাই যেও না। আর জেঠু পুলিশ টুলিশ কেন? বললাম না, আপনারা শিক্ষিত মানুষজন, বহুত কৌতূহল আপনাদের। আপনারা মরতে ভালোবাসেন বটে, তা বলে আমরা তো আপনাদের মরতে দিতে পারি না। আপনারা কি কিছু না জেনে এসেছেন নাকি? কিছুই কি জানেন না? জানি, তবু আপনার কাছ থেকে শুনতে চাই। এই জঙ্গলে মানুষ ঢোকা নিষেধ আছে। চলুন চলুন, কার্টুন দেখি, কার্টুন এবার চলুন। যাব, চলে যাব আমরা, কিন্তু এত দূর থেকে এলাম, খালি হাতে ফিরে যাব? অ্যাটলিস্ট গল্প শুনে যাই। কাজলের কথা শুনে কমলাক্ষ রাগত চোখে ওর দিকে তাকায়, আর রুমিত অবাক হয়ে, কি বলে কি মেয়ে, চলে যাব মানে? এক ঝটকায় কমলাক্ষ কাজলের কাছে চলে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরো কিছু বলতো তার আগেই কাজল কমলাক্ষর হাতটা চেপে ধরে, ইশারা করে এই মুহূর্তে চেপে যেতে। রুমিত কিছু একটা আন্দাজ করে কমলাক্ষর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, চেপে যা ভাই, দেখ না কি হয়, দেখতে থাক। অপরদিকে কাজলের হাওয়া দেওয়ার কাজ হয়। প্রৌঢ় মনে হয় একটু শান্ত হয়। উনি সামনের দিকে বেঞ্চটা দেখিয়ে বলে ওঠেন, বসো তোমরা, বলো কি শুনতে চাও? কাল সকালে তো বাঁ হাতটা ছাড়াতে গিয়ে ওই রক্ত রক্ত দেখে একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কাকলি মাসি এসে আমাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আমাকে জল টল দিয়ে জ্ঞান ফেরায়। সারা শরীরে রক্তের দাগ দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কাকলি মাসিকে দেখে আমি মনের জোরটা ফিরে পাই। তারপর মাসিকে বলি খুরপি কাঁচি এসব নিয়ে আসতে। খুরপি দিয়ে এক হাতেই শিকড়গুলো কাটি। আমি অবাক হয়ে গিয়েছিলাম, গাছের শিকড়গুলো আমার হাত ফুঁড়ে আমার হাতের মধ্যে ছড়িয়ে পড়েছে, যেন এটা আমার হাত নয়, মাটি। কি বিভৎস আর কি আশ্চর্যের! এমনটাও হয়? ভয়ের বদলে একটা বিহ্বলতা ঘিরে ধরেছিল আমায়। বাবা আসে দুপুরের দিকে। আমার হাতের অবস্থা কাকলি মাসি বাবাকে বললে বাবা খুব ছটফট শুরু করে। তৎক্ষণাৎ ডাক্তার জেঠুর কাছে নিয়ে যায়। বাবা ওনাকেই বহু বছর ধরে দেখায়। জেঠুর মুখের অবস্থাটা এখনো মনে আছে আমার। আমার হাতটা দেখেই ভ্রুতে ভাঁজ পড়ে গিয়েছিল তার, চোখে বিস্ময়। হাতে শিকড়? সম্মতিসূচক মাথা নাড়িয়েছিলাম আমি। তারপর সব বলি তাকে। মিষ্টি গন্ধ পেয়ে বাগানে যাওয়া, তারপর কিছু মনে নেই আমার। সকালে দেখলাম হাতের এই অবস্থা। জেঠু আমার হাতটা তার হাতে ধরে বসে রইলেন, হাতে চিমটি কাটলেন, জিজ্ঞেস করলেন, কিরে ব্যথা পেলি? নিজের মনেই মাথা নাড়লেন তিনি। আমার শুষ্ক নীল হয়ে যাওয়া হাতটার দিকে চেয়ে যন্ত্রণা জড়িত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বললেন, সুজয়, ভালো বুঝছি না, দেখে কিরকম যেন মনে হচ্ছে। মানুষের হাতের স্বাভাবিক স্নায়ুতন্ত্রকে ওই গাছের শিকড় রাতারাতি একেবারে নষ্ট করে দিয়েছে।
আর শরীরের সকল পুষ্টি, তারপর আর যা সব থাকে যা মানুষকে সুস্থ রাখে, সেই সব একেবারে শুষে নিয়েছে। হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে, হাতটা একেবারে অকেজ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমার বাবা বিচলিত হয়ে পড়ে, আর আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। যে গাছকে এত ভালোবাসি, সেই গাছ থেকে এমন কিছু হতে পারে তা ভাবতেও পারিনি আমি। জেঠু এবার আমাকে বললেন, রোহিণী, সাবধানে থাক। ওই মিষ্টি গন্ধটা হয়তো আমরা যে ক্লোরোফর্ম ব্যবহার করি তেমনই হতে পারে। হয়তো ওই গন্ধ দিয়েই গাছটা তার শিকারকে কাছে টানে। হ্যাঁ রে, কি গাছ? কই, এমন গাছ তো বাপের জন্মে আমি শুনিনি। তা কোথায় পেলি সেই গাছ? আর বলো না দাদা, যা পায় তাই তুলে নিয়ে চলে আসে। বাড়িটাকে নার্সারি করে তুলেছে। বারণ করলে শোনে না। যদি শুনতো তাহলে এই দিন দেখতে হতো না। আমার আর বলতে ইচ্ছে করলো না যে আমি গাছটাকে আনিনি। আবার সেই মিষ্টি গন্ধটা। ঘড়ির দিকে তাকালাম, রাত 2টো বাজে। বাবার যেহেতু ছুটি ছিল না, তাই বাবাকে যেতে হলো। বাবা কাকলি মাসিকে আজ আমার সাথে থেকে যেতে বলেছে। বাবা জেঠু পই পই করে বলেছে যাতে এই মিষ্টি গন্ধ পেলে ঘর থেকে যেন না বেরোয়। না, আমি আর যেতে চাই না। আমার বুকটা ভার হয়ে এসেছে, দম নিতে কষ্ট হচ্ছে, আমার ভয় করছে বড্ড। আবার যদি ওই গাছের কাছে যাই, আবার হয়তো আমার শরীরের কোনো অঙ্গ। দেখতে দেখতে আধ ঘন্টা মতো পার হয়ে গিয়েছে। একটু আগে খুট করে একটা আওয়াজ পেলাম মনে হলো। খুব কৌতূহল হচ্ছে দেখে আসার, কিন্তু সাহসে কুলোচ্ছে না। আচ্ছা, কাকলি মাসি গাছটার কাছে চলে গেল না তো? কথাটা ভাবতেই আবার একটা ঠান্ডা স্রোত শরীরে খেলে গেল। তৎক্ষণাৎ নামলাম বিছানা থেকে, বেরিয়ে এলাম। বারান্দায় এসে দেখি ঠিক তাই, মাসি এগিয়ে গিয়েছে গাছটার দিকে। বাইরে আজ জ্যোৎস্না, চাঁদের আলোয় ঘষা কাঁচের মতন আবছাভাবে দেখা যাচ্ছে চারপাশ। সে আলোতেই দেখলাম সেই বুক হিম করা দৃশ্য। গাছের কর্ষিকাগুলো লক লক করে উঠে হাতছানি দিচ্ছে। এগিয়ে যাচ্ছে কাকলি মাসি। গাছটার একটা কর্ষিকা এগিয়ে এসে যেন পরম আদরে জড়িয়ে ধরল তার শিকারের গলা। আমি এগিয়ে গেলাম। বাইরে ওই মিষ্টি গন্ধটার দাপট বড্ড বেশি। আমার ভয়টয় কোনো কিছুই অনুভূতি হচ্ছে না। আমি শুধু এগিয়ে যাচ্ছি। কাছাকাছি গেলে দেখতে পাচ্ছি কাকলি মাসির শরীরটা পুতুলের মতো হয়ে গিয়েছে। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গাছটার কর্ষিকা। শরীরের ভার তো নিতে পারছে না, তাই নিচে ধপ করে পড়ে গেল। কিন্তু তাতে বাঁধন মুক্ত হলো না মাসি। স্পষ্ট দেখতে পেলাম মাটি থেকে কিলবিলিয়ে বেরিয়ে আসছে একরাশ জালের মতন কি যেন শিকড়। ওই আচ্ছন্ন অবস্থাতেও কেঁপে উঠলাম। শিকড়গুলো সর্বপ্রথমে শরীরের উন্মুক্ত অংশগুলোতে, তারপর হাতে, পায়ে, বুকে, পেটে, এমনকি মুখেও জোকের মতন একগাদা কালো কালো জাল প্রবেশ করিয়ে দিল চোখের নিমেষে। জালের মতন সারা শরীরকে বেঁধে নিল। একটা গো গো আওয়াজ পেলাম, কাকলি মাসির গলা থেকে বেরিয়ে আসছে। হয়তো যন্ত্রণায় আর্তনাদ করতে চাইছে সে, কিন্তু এই শিকারী চিৎকারটুকু করার সুযোগ অবধি দেয়নি। শিকারী তার জালে আটকে নিয়েছে শিকারকে। সে এখন মারণ বন্ধনে বন্দী। আরে চল চল চল। এই বলে
রুমিতের হাতটা ধরে একটা টান মেরে এক দৌড়ে ঢুকে পড়ে জঙ্গলের মধ্যে। কমলাক্ষ প্রথমটায় চমকে গেলেও পরক্ষণেই বুঝতে পেরে ও নিজেও ঢুকে পড়ল জঙ্গলটায়। পেছন থেকে ভেসে আসতে থাকে এক প্রৌঢ়ের কণ্ঠস্বর, যাই না। কিন্তু না, চোখের নিমেষে তিনজন ঢুকে গেল জঙ্গলটার মধ্যে। দিনের শেষ আলোয় মূর্তিমান অন্ধকার নরকের মতন জঙ্গলটায় মিলিয়ে গেল তিনটে তাজা প্রাণ। দীর্ঘশ্বাস ফেললেন প্রৌঢ়। কি করবে? কারোর যদি নিজের প্রাণের ভয় না থাকে, কার কি করার আছে? প্রৌঢ় নিজের মনেই আক্ষেপে মাথা নেড়ে ফেরার পথ ধরল। উনি দোকান আর জঙ্গলের মাঝামাঝি জায়গায় আছে। দোকান থেকে জঙ্গলটা প্রায় 15 মিনিটের রাস্তা। গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন তিনি। আলো আরও কমে আসছে। সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগে এই এলাকা ছাড়তে হবে। ওদিকে কাজলরা ঢুকে পড়েছে অনেকটাই জঙ্গলের মধ্যে। রুমিত গিয়ে কাজলকে জড়িয়ে ধরে। জিনিয়াস মাইরি, আমি তখনই তোকে দেখে বুঝেছি যে তুই ওই বুড়োকে খোল খাওয়াচ্ছিলি। আমার না প্রথম হেভি রাগ হয়েছিল, যদিও মনে মনে ভেবেই রেখেছিলাম ঢুকে তো দেখবই এই জঙ্গলে, মানুষ খেকো জঙ্গল। শেষ শব্দ দুটো রহস্য করে বলল। আশপাশটা তাকিয়ে দেখতে লাগলো ওরা। অদ্ভুত দেখতে গাছগুলো, চেনা পরিচিত কোনো গাছের মতন নয়। বড় বড় হাতির কানের মতন পাতা। জঙ্গলে মনে হয় না খুব একটা রোদের আলো ঢুকতে পারে। অবশ্য পারবে কিভাবে? এত বড় বড় পাতাগুলোর মাঝ দিয়ে রোদ না আসাটাই স্বাভাবিক। আর তার জন্যই এখনও পুরোপুরি অন্ধকার না হলেও অন্ধকার বিরাজ করছে জঙ্গলটার মধ্যে। মাটিতেও লম্বা লম্বা ঘাস। কে বলবে এই জায়গাটা আগে একটা পাড়া ছিল? ওই চাওয়ালা প্রৌঢ় থেকে শুনলো তো ওরা, এই জঙ্গল আহামরি জায়গা জুড়ে নয়, একটা পাড়ার সমান এলাকা জুড়ে এই জঙ্গলটা তৈরি হয়েছে ধীরে ধীরে। কমলাক্ষ বলল, কাজল, ব্যাগটা এনেছিস? টর্চটা দিত। কাজল পিঠ থেকে ব্যাগটা নামিয়ে তার মধ্যে থেকে টর্চটা বের করে ওর হাতে দেয়। তার পকেট থেকে বের করে আনে মোবাইলটা। ক্যামেরা অন করে ওদিকে বড় হাই পাওয়ারের টর্চটা জ্বালিয়ে চারিদিকে চোখ বুলিয়ে নেয় কমলাক্ষ। অন্ধকারের মধ্যে ওই টর্চের আলোতে গাছগুলোকে দেখে অজান্তেই গা শিউরে ওঠে কাজলের। ওগুলো কি? অক্টোপাসের হাতের মতন? ওগুলো কি? বলেই ফেলল কাজল। কেমন যেন অক্টোপাসের হাতের মতো লাগছে না? রুমিত উত্তর দেয়, গাছগুলোর কর্ষিকাগুলোর আকার এত বড় যে সত্যি অক্টোপাসের মতন লাগছে। কর্ষিকা বলে বোঝাও যাচ্ছে না। কমলাক্ষ ঘুরিয়ে দেখতে দেখতে বলে, কি জানি কি গাছ এগুলো, এমন গাছ তো বাপের জন্মে দেখিনি। কাজল ভিডিও রেকর্ডিং করতে শুরু করেছে। হ্যালো গাইজ, কাজল, রুমিত ও কমলাক্ষ এখন মানুষ খাকির জঙ্গলে রয়েছি। হ্যাঁ, সেই মানুষ খাকির জঙ্গল যা নিয়ে উত্তরবঙ্গ তথা এই দেশের মানুষের কৌতূহলের শেষ নেই। সেই জঙ্গলের ভিতরে আমরা। হয়তো প্রথমবার তোমরা আমাদের সাথে চাক্ষুষ করতে চলেছ এই ভয়। বাবা গো! চেঁচিয়ে বলে ওঠে কাজল। ওর গলা শুনে বাকিরাও চমকে ওঠে। হঠাৎ কাজল অনুভব করে ওর ঘাড়ে ভারী কি একটা যেন ধপ করে পড়েছিল। কাজল চিৎকার করে সোজা রুমিতকে আঁকড়ে ধরে। কমলাক্ষ চমকে পেছনে ফিরে কি হলো জিজ্ঞেস করে কমলাক্ষ। রুমিতও চমকে গেছে। রুমিত দেখল কাজলের চোখে মুখে ভয় ঠিকরে বেরোচ্ছে। রুমিতর কাঁধে হাত রেখে আলতো স্বরে জিজ্ঞেস করে, কিরে কিরে কিসে ভয় পেলি তুই? কাঁপা কাঁপা গলায় কাজল বলে, কি যেন একটা পড়লো, টের পেলাম আমার আমার ঘাড়ে। বলতে বলতে কাঁপা হাতে পেছনে দেখায়। তা শুনে টর্চটা ফেললো কমলাক্ষ ওর পেছন দিকে। কই কিছু নেই তো। কাজলও দেখল সত্যি ওর পেছনে কিছু নেই, শুধু একটা বিরাট কর্ষিকা রয়েছে। ওটাই কি? দূর, কি সব ভাবছে। মনের আশঙ্কাটা বলেই ফেলে কাজল, এটাই কি? হ্যাঁ ভাই, ওই গাছটা তোর গলা চেপে ধরতে গেছিল, বুঝলি? তারপর তোর সারা শরীরে শিকড় ছড়িয়ে পড়তো। তারপর কি হচ্ছে এটা? কি থাম।
অমন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কমলাক্ষর কথাগুলো শুনতে একদম ভালো লাগছে না রুমিতে। কমলাক্ষ ধমকটা পাত্তা না দিয়ে হাসতে হাসতে এগোতে শুরু করে। এতক্ষণে কাজল সামলে নিয়েছে নিজেকে, তবু রুমিতের হাতটা ধরেই ও এগোতে থাকে। ওরা এগোতে শুরু করে। কাজল গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করে কমলাক্ষকে, তুই কি লোকটার কথা বিশ্বাস করিসনি? কি বিশ্বাস করব? হঠাৎ করে একটা গাছ গজিয়ে উঠেছে, সেই গাছটা শেকড় ফুলে যাচ্ছে মানুষের হাতের মধ্যে দিয়ে, সব রক্ত প্রাণশক্তি শুষে নিয়ে সে নাকি বেড়ে উঠছে। মানে গাছের সার কি মানুষ? রাতারাতি একটা গাছ কিনা বৃক্ষ হয়ে উঠছে। হ্যাঁ, তুই এটা বিশ্বাস করতে বলছিস আমাকে? শুধু মানুষ না, প্রাণী। কাজলের মনে পড়ে যায় লোকটার বলা কথাগুলো। দোকানদার প্রৌঢ় লোকটি যখন কথা বলতে শুরু করেছিল, ট্রাইপডে ফোনটা সেট করে ভিডিও করেছিল পুরোটা। কাজলের কি মনে হতে হাঁটতে হাঁটতে আরেকবার ফোনের ভিডিওটা অন করে হেডফোনটা কানে গোজে। আগে এখানে একটা পাড়া ছিল, একদিন দুটো মেয়ে মানুষের বডি পাওয়া গিয়েছিল এখানেই একটা বাড়ি থেকে। অদ্ভুতভাবে সে বাড়িটার বাগানের একটা অংশে বিরাট বড় বড় অদ্ভুত দেখতে কটা গাছ হয়েছিল, অচেনা গাছ, প্রায় 5-7খানা গাছ, বড় কাণ্ডওয়ালা, বড় বড় পাতা, তাতে আবার বড় পেঁচানো হাত। হ্যাঁ, ওই যে সমুদ্রের একটা প্রাণী আছে না, আরে কি অটোপাস নাকি? কমলাক্ষ মাঝখানে ওনাকে থামিয়ে ধরিয়ে দেয়। অক্টোপাস? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, ওর মতোই। তার সবচেয়ে অদ্ভুত ছিল গাছগুলোর নিচে দুটো মেয়ে দুটোর লাশ পড়ে রয়েছে, তাতে নাকি জোরানো জালের মতো শিকড়, তাও আবার ওই হাতগুলোই। হ্যাঁ, লাশগুলো তো পচে উঠেছে, প্লাস ওই দুটো কুত্তার দেহ, ওগুলো ওভাবেই পাওয়া যায়। তো ধীরে ধীরে লোকজন তো হেভি ভয় পেতে লাগলো। ওই মেয়েটার বাপকে খবর দেওয়া হয়েছে, ঠিক হয় ওই গাছগুলো কেটে লাশ উদ্ধার করা হবে। সে কাটতে গিয়ে তো আর এক ঝামেলা, গাছ কাটতে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ব্যাস, শয়তান গাছ হিসেবে চিহ্নিত হয়ে গেল সব। আর কেউ যায় ওই গাছ কাটতে? হ্যাঁ, সে যাই হোক, মেয়েটার বাপ মা সেই রাতে বাড়িতে ফিরে এসেছে। ঠিক ছিল পরের দিন গাছগুলোকে উপড়ে ফেলে দেবে, কিন্তু তা তো আর হয় না। পরদিন আরো দুটো লাশ পাওয়া যায় ওইভাবেই, মানে ওই মেয়েটার বাবা আর মায়ের। লোকে উদ্ধার করে যে আগের তুলনায় গাছের সংখ্যা বেড়ে উঠেছে রাতারাতি। ব্যাস, এরপর থেকে সবাই ওই বাড়িটাকে একেবারে এড়িয়ে চলতে শুরু করলো। কিন্তু শয়তানের বিষ বৃক্ষের শিকড় বাড়লে তার হাত থেকে কি নিস্তার পাওয়া যায়? যত সময় এগোতে থাকলো দেখা যায় কিছু মানুষ হারায় যাচ্ছে দিনে দিনে। দুদিন পর দেখা যাচ্ছে তারা ওই রকমই ভাবে এক একটা গাছের নিচে পড়ে আছে। আর যত মানুষ মরছে ততই গাছ সংখ্যায় বাড়ছে। এইভাবেই আস্তে আস্তে কত মানুষ, কত প্রাণীর দেহ শুষে নিচ্ছে ওইসব গাছগুলো। তৈরি হচ্ছে একটা বড় জঙ্গল। এখন তো লোকজন চোর আর মারায় না। ওরা তিনজন মোটামুটি একটা ফাঁকা জায়গায় এসে রয়েছে। সামনেই একটা বড় বাড়ির ধ্বংসাবশেষ। সেই বাড়ির কাঠের জানালার খসে যাওয়া ভাঙা পাল্লাগুলোকে একত্রিত করে আগুন জ্বালিয়েছে। কোনো রকমে বসেছে তিনজন। ঘড়িতে এখন রাত 10টা। এতটা পথ আসতে ওরা দেখেছে কখনো পাখির কঙ্কাল, আবার কখনো কুকুরের কঙ্কাল, আবার কখনো মানুষের কঙ্কাল। যেন জঙ্গল তো নয়, যেন মৃত্যুপুরী। ওরা দেখে মদের বোতল, রংচটা তাস ছড়িয়ে রয়েছে। ওই দেখ। কাজলের দৃষ্টি অনুসরণ করে আলো ফেললে দেখা যায় 4টে কঙ্কাল পড়ে রয়েছে। কমলাক্ষ এতক্ষণে বিশ্বাস করতে বাধ্য হয়েছে সেই প্রৌঢ়ের কাছ থেকে শোনা কথাগুলো। এখন ক্যামেরা রুমিতের হাতে। আস্তে আস্তে সবটা রেকর্ড করেছিল ক্যামেরায়। ওদিকে কাজলের আক্কেল গুরু। এর আগে ওরা রাতে জঙ্গলে ছিল। এই তো 3 মাস আগে জলদাপাড়াতেই রাত জেগে কাটিয়েছে। ওয়াচ টাওয়ার থেকে রাতে জল খেতে আসা বুনো হাতির পাল,
তাদের গগনবিদারী চিৎকার শুনেছে। সেদিন ভয় করেন, কিন্তু আজ এমন একটা জায়গায় রাতে থাকতে হবে ভাবলেই বুকের রক্ত হিম হয়ে আসছে। চারিদিকে অপার্থিব গাছপালা, আলো না থাকলেই মনে হয় এই বুঝি পেছনের অন্ধকারে নির্জীব গাছপালাগুলো সজীব হয়ে উঠবে। আর তার উপর ছড়ানো কঙ্কাল। ব্যাগে কিছু বিস্কুটের প্যাকেট ছিল, তার মধ্যে একটা এগিয়ে দিল রুমিত কাজলের দিকে। কাজল মাথা নাড়িয়ে নাকচ করে দেয়। কিচ্ছু নামবে না গলা দিয়ে। ওর অবস্থা আন্দাজ করে কমলাক্ষ বলে ওঠে, কিরে, তুই তো সব জেনেই এসেছিলি, এখন এত ভয় পেলে চলবে? তাড়াতাড়ি ফিরে চল না ভাই, এত কিছু দেখার পরেও এখানে বসে গিলছিস। এখনো সময় আছে, চল ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক বলেছে, ফিরে যাই। বোতল থেকে কিছুটা জল গলায় ঢেলে মাথা নাড়িয়ে কমলাক্ষ বলে, এই তো একটু বসে নিলাম, ব্যাস। এবার চ। এমনিতেও যা গুমোট আবহাওয়া, এবারে দম বন্ধ যেন। জঙ্গলে রয়েছি না কুয়োর মধ্যে রয়েছি বোঝা যাচ্ছে না। কথাটা শুনে মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল কাজল, আর আশাও বাড়ল তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারলেই মুক্তি। কতক্ষণ যে ওরা হেঁটে চলেছে তার হিসেব নেই। এবার অধৈর্য হয়ে কমলাক্ষ বলে ওঠে, বেশ, কি হচ্ছে বল? জঙ্গলটা নাকি ছোট, তবুও 3 ঘন্টা ধরে ঘুরে চলেছি তো ঘুরেই চলেছি, বেরোনোর কোনো রাস্তাই নেই। এটা অনেকক্ষণ ধরে বাকি দুজনও ভাবছিল হচ্ছে কি কেসটা। কাজল চুপ মেরে গেছে অনেকক্ষণ। ওর মনের মধ্যে কেন জানি বিশ্বাস জন্মে গেছে ওরা আর বেরোতে পারবে না এই জঙ্গল থেকে। সেই কথাটা বলে কাজল, কোলক দাদা, আমরা একটা কোলক দাদাতে আটকে গেছি, প্রাণ নিয়ে ফেরার রাস্তা নেই আর। কাজলের হতাশাগ্রস্ত কথা শুনে ক্লান্তিতে হতাশায় ধুস এই বলে একটা লাথি মারে কমলাক্ষ সামনের গাছটায়। কিছুক্ষণ সব স্তব্ধ। টর্চের আলো কমে এসেছে। এটা ওদের দ্বিতীয় টর্চ। এর আগেরটা দেহ রেখেছে অনেকক্ষণ। এটাও হয়তো আর 1-1.5 ঘন্টার বেশি নেই। তারপর অন্ধকারে হয়তো চিরজীবনের জন্য হারিয়ে যেতে হবে ওদের। কাজল থম মেরে দাঁড়িয়ে আছে। কখন যেন নিজের অজান্তেই পাশের গাছটায় হাত রেখেছে। রুমি তো হতাশাক্লিষ্ট মুখে আশপাশটা দেখছে। কি করবি এখন? কিছু বুঝতে পারছি না। ধুস। ধপ করে বসে পড়ে কমলাক্ষ। বড্ড পা ব্যথা করছে। বাকি দুজনও বসে পড়ে। আস্তে আস্তে অবসাদ গ্রাস করতে থাকে ওদের। ওই লোকটার কথা শোনা হয়তো উচিত ছিল। কেন যে মরতে ভেতরে ঢুকলো জঙ্গলের। প্রৌঢ় দোকানদারটার কাছ থেকেই জঙ্গলের গল্প শোনা শেষ করে কাজলই প্রথম তোলে কথাটা। আচ্ছা, যে জঙ্গলের গল্প শুনলাম তা কি একবার বাইরে থেকে দেখবো না? এত কিছু শোনার পর আপনার এখনো যেতে মন চাইছে? ব্যাপারটা মন চাওয়ার না দাদু, ব্যাপারটা প্রমাণের। এই যে রেকর্ড করলাম তোমার সব গল্পটা, তা সেই জঙ্গলটার দূর থেকেও যদি একটা ছবি না তুলি তবে প্রমাণ দেখাবো কেমন করে? আপনাদের ব্যাপার সেবার বুঝি না বাবু। তা তুলুন না ছবি, ছবি তুলুন। ওই তো দেখা যাচ্ছে। তা যাচ্ছে বটে, কিন্তু এখান থেকে তো গাছগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না। একটু কাছে যদি যাওয়া যেত, জঙ্গলে না ঢুকলেই তো হলো। তারপর ওরা এগিয়ে এসেছিল জঙ্গলের কাছে। যখন দেখলো উনি ওর কথায় বিশ্বাস করে তাদের পিছু করেনি, কাজল এক দৌড়ে ঢুকে পড়েছিল জঙ্গলে। আর সেটাই ছিল ওদের জীবনের সব থেকে বড় ভুল। আরও কিছুটা সময় পেরিয়ে যায়। ক্লান্ত শরীর, ভয় সব মিলিয়ে ওরা তিনজন খুব অসহায় বোধ করে। হঠাৎ কাজল বলে ওঠে, এই মিষ্টি গন্ধটা কিসের? বাকি দুজনও খেয়াল করে এতক্ষণে একটা উগ্র মিষ্টি গন্ধ ঘিরে ধরেছে ওদের। দম নিতে কষ্ট হচ্ছে, আবার এদিকে শরীরের অবসন্ন ভাবটাও বাড়ছে। কমলাক্ষ বলে উঠল, গলার স্বর জড়িয়ে আসছে, এই আমার কিন্তু অবস্থা ভালো লাগছে না, চ পালাই। আর ওরা উঠে যেতে টের পেল আরেকটা ঘটনা। কাজল এগোতে পারছে না, পায়ে কোনো জোর পাচ্ছে না। ও এগোচ্ছে না দেখে রুমিত বলে ওঠে, কি রে, কি হলো তোর?
চল। আমি আমি এগোতে পারছি না। মানে? কাজলের শরীর জুড়ে একটা ভয় আঁকড়ে ধরেছে। কোনো মতেও বলে, পায়ে জোর পাচ্ছি না। কমলাক্ষ কাজলের পায়ের দিকে টর্চ ফেলতে যা দেখতে পেল, শিউরে উঠল। কাজলের পাটা আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে কালো সুতোর মতন কি যেন, গাছের শেকড় যেন পাটাকে মাটির সাথে সেলাই করে দিয়েছে। পা বলে বোঝার উপায় নেই। দৃশ্যটা দেখতেই আর্তনাদ করে ওঠে কাজল। ওর চিৎকার এই নিশ্চুপ অরণ্যে ধাক্কা খেয়ে অনুরণিত হতে থাকে। অপরদিকে কমলাক্ষর গলায় একটা টান অনুভব করে। অস্ফুট চিৎকার করে ওঠেও। হাত থেকে পড়ে যায় টর্চটা। রুমিত তড়িঘড়ি টর্চটা তুলে নিয়ে আলো ফেলে কমলাক্ষর দিকে। দেখে একটা কর্ষিকা অজগরের মতো পেঁচিয়ে ধরেছে কমলাক্ষর গলা। কাজলের বুকের রক্ত শুকিয়ে আসে দৃশ্যটা দেখে। কাজল তৎক্ষণাৎ ওর পিঠের ব্যাগটা খুলে নিচে ফেলে। আমার ব্যাগে বড় ছুরি আছে, ওটা বের কর, কাট ওটাকে, কমলকে বাঁচা, তোরা পালা। রুমিত এক ঝলকে কাজলের দিকে তাকিয়ে নিয়ে ব্যাগ থেকে ছুরিটা বের করে এগিয়ে যায়। কর্ষিকাটার ওপর বারবার আঘাত করে, অবশেষে কাটতে পারে। আর কাটতে গিয়ে সারা হাত শরীর রক্তে মাখামাখি হয়ে যায়। কমলাক্ষর অর্ধেক শরীর সেই রক্তে ভিজে গেছে। পালা তোরা, পালা বলে ওঠে কাজল। রুমিত ছুটে আসে কাজলের কাছে। আর তুই? কাজলের শরীরটাকে এতক্ষণে আঁকড়ে ধরেছে গাছের সুরগুলো। রুমিত পাগলের মতো কাটতে থাকে কর্ষিকাগুলোকে। কমলাক্ষ টর্চের আলোতে ভীত চোখে দেখল সারা জঙ্গল যেন জেগে উঠেছে, কিলবিলিয়ে উঠছে গাছের ওই অক্টোপাসের মতো হাতগুলো। ওর শরীর অবশ হয়ে আসতে থাকে। শুনতে পায় কাজলের চিৎকার, তোরা পালা, প্লিজ প্লিজ তোরা পালা। আস্তে আস্তে চিৎকারটা কমে আসতে থাকে, ক্ষীণ হয়ে আসতে থাকে। আর দাঁড়ায় না কমলাক্ষ। ওর ব্যাগেও একটা বড় ছুরি ছিল, সেটা কোনো মতে বের করে দৌড়তে শুরু করে। পেছনে পড়ে থাকে কাজল আর রুমিত। রুমিত কোনো মতে কর্ষিকাগুলোকে কেটে আপাতভাবে মুক্ত করে কাজলকে। কাজল রুমিতের কাঁধটা শক্ত করে ধরে কোনো মতে ভর দিয়ে দাঁড়িয়ে বলে, আমি দৌড়তে পারবো না, বোঝার চেষ্টা কর। না, তোকে একা ফেলে আমি যাব না। এই বলে পিঠের ব্যাগটাকে ফেলে দিয়ে কাজলকে পিঠে চড়িয়ে নেয়। এর মধ্যে রুমিতের পায়েও কিছু শিকড় জোঁকের মতন কিলবিলিয়ে আঁকড়ে ধরতে শুরু করেছে, জুতো ভেদ করে। ছুরি চালিয়ে সেগুলো কেটে কেটে কোনো মতে দৌড়তে শুরু করে। কিন্তু যাত্রাটা সহজ নয়। সজীব জঙ্গলের জীবন্ত ডালপালাগুলো ক্রমাগত বাধা হয়ে দাঁড়াচ্ছে। ছুরি চালাতে চালাতে কোনো মতে এগোতে থাকে রুমিত। হঠাৎ মাথার পেছন থেকে অস্ফুট আর্তনাদ শুনে মাথা ঘুরিয়ে দেখে একটা সুর কাজলের গলা পেঁচিয়ে টেনে নিয়েছে ওপরে। চোখের সামনে দেখে নিমেষে আরও কয়েকটা সুর মারণ প্যাঁচে জাপটে ধরেছে কাজলের শরীরটা। আরও বটের ঝুড়ির মতন সুতো কিলবিলিয়ে আঁকড়ে ধরে কাজলকে। একটা চিৎকার ওর গলা দিয়ে উঠতে গিয়েও আটকে যায়। সহ্য করতে পারে না এই দৃশ্যটা রুমিত। গলা দিয়ে বিবমিশা বেরিয়ে আসতে চায়। সেই মুহূর্তেই ওর গলাতেও একটা টান অনুভব করে। সাথে সাথে ছুরি চালায়। আবার রক্তে ভেসে যায় হাতটা। না, কোনোভাবেই এখানে দাঁড়ানো যাবে না। যেভাবে হোক পালাতে হবে। ছুটতে শুরু করে। রুমিত পা বাড়াতে গিয়ে টের পায় দুটো পায়ে শেকড় আঁকড়ে ধরেছে। ছুরি চালাতে থাকে পাগলের মতন। কিভাবে যে মুক্ত করে নিজেকে নিজেও জানে না। পাগলের মতো এদিক ওদিক ছুরি ধরা হাতটা চালাতে থাকে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোতে থাকে। ততক্ষণে এক পায়ে জোর পাচ্ছে না। কোন দিকে যাবে? যেদিকে তাকাচ্ছে সেদিকেই তো অন্ধকার। হাতের টর্চটা নিভু নিভু হয়ে এসেছে। কমলাক্ষটা অন্ধকারে দৌড় লাগিয়েছিল। ও কোথায় কে জানে? কতটা পথ এগিয়েছে জানে না। টর্চটা হয়তো আরও কিছু মিনিট সাথ দেবে। তারপর নিকষ অন্ধকারে ওর পরিণতি কি হবে জানে না রুমিত। ডান হাতটা রক্তে চ্যাটচ্যাটে হয়ে আছে। রক্তের আষ্টে গন্ধে গা গোলাচ্ছে রীতিমতো। তারপরেও বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিভাবে জানে না। মায়ের মুখে বহুবার বলতে শুনেছে মানুষ ততক্ষণ বাঁচে যতক্ষণ তার আয়ু থাকে। সেই জোরেই হয়তো এখনো। ওটা কি? ভাবনাটা থমকে যায় হঠাৎ। টর্চের ক্ষীণ আলোটাই ঘুরছিল। হঠাৎ কিসের ওপর পড়ে যেন চকচক করে ওঠে।
আবার টর্চ চালালে দেখতে পায় দৃশ্যটা। কমলাক্ষ, যার শরীরটাকে আর হয়তো শরীর বলা যায় না, যেন আস্ত শরীরটাই গাছটার অংশ হয়ে গেছে। পেছন দিকে খুব বিচ্ছিরিভাবে মাথাটা এলিয়ে গেছে। কমলাক্ষর ঘড়িতেই আলোটা পড়ে চকচক করে উঠেছিল। মুখের ওপর আলো পড়তেই গাটা শিউরে উঠেছে রুমিতের। খোলা সাদা চোখের কোল থেকে গড়িয়ে পড়েছে রক্তের ধারা। চোখ সরিয়ে নেয় চকিতে। গা গুলিয়ে ওঠে রুমিতের। রুমিত এতক্ষণে বুঝেছে পালাতে হবে, যেন তেন প্রকারেণ পালাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করে রুমিত। পেছনে জীবন্ত জঙ্গলটা বারবার আঁকড়ে ধরতে চাইছে তার শেষ শিকারকে। দৌড়তে দৌড়তে হঠাৎ মনে হলো রুমিতের আকাশ দেখতে পাচ্ছে, বিন্দু বিন্দু তারা জল করছে। এটা মরিচিকা না সত্যি? পায়ের জোর আরো বাড়ালো, আর এদিকে একটা গাছের কর্ষিকা মারণ প্যাঁচে আঁকড়ে ধরেছে রুমিতের হাত। রুমিতের মাথায় যেন ভূত চেপেছে। উদ্ভ্রান্তের মতো নিজের শরীরটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে সামনের দিকে। ওদিকে কর্ষিকাটা অজগরের মতন পেঁচিয়ে যাচ্ছে হাতটাকে। মটমট করে আওয়াজে আর ভয়ঙ্কর যন্ত্রণা বুঝিয়ে দিচ্ছে হাতের হাড়গুলোর আর অস্তিত্ব নেই। ডান হাতে ছুরি দিয়ে আঘাত করে চলেছে বটে, কিন্তু রুমিত বুঝতে পারে পায়ের মধ্যে অদ্ভুত শিরশিরানি অনুভূতি খেলে যাচ্ছে। কি যেন ঢুকে যাচ্ছে পায়ের ভেতর দিয়ে। শিরশিরানিটা ধীরে ধীরে যেন ছেয়ে যাচ্ছে সারা শরীর। পায়ের ভেতর থেকে অজস্র জোঁক যেন ছেয়ে যাচ্ছে শরীরের প্রতিটা শিরায় শিরায়। আরও কটা সুর আঁকড়ে ধরল রুমিতকে। শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে রুমিত। বেশ বুঝতে পারছে মাথাটাও আর কাজ করছে না। রুমিত ছেড়ে দিয়েছে নিজেকে। অবশ্য ছেড়ে দেওয়ার অপেক্ষায় কিছুই নেই। শুধু দূরে জলজল করতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে রইল। একটা সময় পর সেটাও নিভে গেল। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া।